সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবে। এবং লেডিস ক্লাবে সবসময় যেটা হয় যে আমরা সুন্দর সুন্দর বিষয় নিয়ে চলে আসি সপ্তাহান্তে। এখন আমরা আসি এবং শুক্রবার শনিবার এই 2 দিনেরই বিশেষ আড্ডায় আমাদের যেন কথা সারা সপ্তাহ জুড়ে মনে জমা রয়ে যায় এবং সেই মনের জমানো কথাগুলোই একেবারে খুলে বলার বিষয়। একটা কথা জমে যায় মনের ভেতর, সেটা একটু আমিও মাঝে মাঝে ফিল করি। সেটা হলো যে আমি যখন একটা ভালো কাজ করি কেউ আমাকে ভালো মতন অ্যাপ্রিসিয়েট করছে না। দেখা যাচ্ছে যে একটা ভালো কাজ করার পরে, একটা ভালো কথা বলবার পরে ওপাশ থেকে যেই রিয়াকশনটা বা যেই উত্তরটা আশা করি সেটা হয়তো কেউ না কেউ আমাকে দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে তখন মনে হয় যে না, আমার আসলে ভালো কাজটা অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে না বলে একটা খালি জায়গা রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আজকের বিষয়টা সেই ঘটনাটা উতরে যাতে আমরা যেতে পারি সেই বিষয়টাই আসলে আজকের দিনে আমরা খেয়াল করব এবং সেটা নিয়ে কথা বলবো। নিজেকেই পুরস্কৃত করে ফেলবো, কে কি বললো না বললো কোনো কিছু নিয়ে মাথা ঘামাবো না। নিজের যে কোনো ভালো কাজের জন্য, নিজের কোনো একটা উদযাপনের জন্য নিজেই নিজেকে পুরস্কৃত করি। আজকের বিষয় সেটাই এবং সেই বিষয়ে কথা বলতে দুজন বন্ধু এসেছেন এবং আপনাদের সাথে আছে আমি অহনা তাসনিম খান। আমাদের সাথে শুরুতেই আছেন রোকসানা ফেরদৌসী কুইন, তিনি প্রধান শিক্ষক, তক্ষশিলা বিদ্যালয়। অনেক অনেক স্বাগত জানাচ্ছি লেডিস ক্লাবে। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের জুমের আড্ডা থেকে একেবারে সরাসরি আমাদের স্টুডিওতে এসে পৌঁছেছেন আফরোজা খানম ঝুমুর আপু, তিনি একজন উদ্যোক্তা ফুড ফ্রেন্ডজির। অনেক অনেক স্বাগত জানাই আপু। আপনাকেও অনেক ধন্যবাদ। কেমন লাগছে জুম থেকে এখানে সরাসরি এসে? নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করার জন্য, আর আমাকে অতিথি হিসেবে ডাকার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ জানাই। বাহ, চমৎকার। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমরা ভীষণ মিষ্টি দুজন বন্ধুর সাথে কথা বলবো এবং সেই জন্যই আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে আমাদের স্ক্রিনে কিন্তু জুমের আইডি এবং পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন সময় সময় এবং সেখান থেকেই ব্যাপারটাকে নোট ডাউন করে আপনারা চলে আসবেন। যারা পরিচিত বন্ধু তারা তো আসবেন, তাদেরকে বলবার প্রয়োজন নেই। তবে যারা নতুন নতুন আজকে আমাদেরকে দেখছেন, শুধুমাত্র নারী বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন অবশ্যই আমাদের জুমের আড্ডায়। কুইন আপুর কাছে আসতে চাই। একটা প্রধান শিক্ষক এবং তক্ষশিলা বিদ্যালয়, নামটাও বেশ একটু অন্যরকম। আমি আপনার বিদ্যালয়টা সম্পর্কে জানতে চাই। তক্ষশিলা ছিল প্রাচীন পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়, যেটা ভারতীয় উপমহাদেশে সিন্ধু নদীর অববাহিকায় ছিল এবং খুব সমৃদ্ধ একটি লাইব্রেরি সেখানে ছিল, যেটা পরবর্তী সময়ে ধ্বংস করে ফেলা হয় এবং গ্রন্থাগার যেটি ছিল সেটিকে পুড়িয়ে ফেলা হয়। তো তক্ষশিলা নামটা আমরা আসলে সেখান থেকেই গ্রহণ করেছি এবং আমাদের তক্ষশিলা বিদ্যালয়ের কার্যক্রমগুলো সংস্কৃতি নির্ভর। আমাদের যে মোটো আছে, ওয়াহিদুল হকের একটা কথা, সংস্কৃতি জাগরণের প্রথম সূর্য, এই কথাটাকে আমাদের উজ্জীবন করে আমরা তক্ষশিলা বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করছি এবং প্রধান শিক্ষক হিসেবে আমি আছি আমাদের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নাদিমুল ইসলাম। বাহ, কত বছর হলো? আমাদের 15 বছর চলছে তক্ষশিলার কার্যক্রম এবং 2টো শাখায় আমরা কার্যক্রম পরিচালনা করছি। একটি ধানমন্ডির শঙ্করে জাফরাবাদে, আর একটি ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়ায়। বাহ, দুটোই খুব সুন্দর সুন্দর জায়গা এবং আমার মনে হয় যে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যাও নিশ্চয়ই প্রচুর। হ্যাঁ। বাহ, বিদ্যালয় চালাতে কেমন লাগে, প্রধান শিক্ষক হতে কেমন লাগে, সেগুলো অবশ্যই আমরা জানতে চাইবো আপনার কাছে। ভিন্ন ধর্মী একটা স্কুল চালাচ্ছেন, এটা আসলে একটা চ্যালেঞ্জও বটে। সমসাময়িক অনেক কিছু বাদ দিয়ে নিজেকে আলাদা করে তুলে ধরা। জি, আমরা এবার একটু ঝুমুর আপুর কাছে আসি। ফুড ফ্রেন্ডজি সম্পর্কে তো আমরা জানি যে আপু হলো একজন উদ্যোক্তা এবং ফুড ফ্রেন্ডজির উদ্যোক্তা, কিন্তু এইখানে ফুড ফ্রেন্ডজি যে শুরু করলেন সেই সময় কি ভাবনা থেকে শুরু করলেন, কেন শুরু করলেন, সেটা একটু শুনি। আসলে প্রথম থেকেই বলি, আমি যখন অনার্স কমপ্লিট করি লালমাটিয়া থেকে, তখন 4th ইয়ারে আমার বিয়ে হয়ে যায়। তো তারপরে 1 বছরের মাথায় আমার বেবি হয়। তো তখন আমার পড়াশোনার চালানো হয় নাই, মানে আর করতে পারিনি। পরবর্তীতে মেয়ে যখন এখন আস্তে আস্তে বড় হচ্ছে, রাজুক স্কুলে পড়ে, ক্লাস 10-এ বা ম্যাট্রিক দিবে সামনে বছর, তো এখন ভাবতেছি মানে নিজেকে একাকিত্ব লাগে। তখন আমি ভাবলাম যে কি করি। তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো যে একটু কেক বানানো শিখি। পরে আমি শেফের কাছে কেক বানানো শিখলাম। তারপরে আমি বুঝতে পারি নাই যে আমি এত দূর যাইতে পারবো। পরে আস্তে আস্তে আমার এই পথ চলাটা শুরু হয়। পরে আমি যখন কেক উত্তরাতেই যখন আশেপাশে দেই, তখন দেখি যে অ্যাপ্রিশিয়েট পাচ্ছি যে না, অনেক সুন্দর কেক হচ্ছে। তখন আমি মাইলস্টোন, LPS স্কুল, রাজুক স্কুল সব জায়গায় যখন দিলাম, তখন মনে হলো যে না, আমি আসলে কাজটা পারবো। প্রথমে হতাশার দিকেই যাচ্ছিলাম, কারণ
নিজেকে পুরস্কৃত করা মানে হচ্ছে পরিশ্রম, সাফল্য আর অগ্রগতিকে শ্রদ্ধা জানানো। আসলে এই যে একে অন্যে আমরা নানান লক্ষ্য অর্জনের জন্য অনেক পরিশ্রম করে থাকি, সেখানে অনেকে প্রশংসা না পেলেও আবার স্বীকৃতি না পেলেও কিন্তু আমরা আবার অনেকেই পিছিয়ে যাওয়ার কথা ভাবেন বা থেমে যাওয়ার কথা, কিন্তু আমরা কিন্তু সামনে যাই। এই যে পথ চলাকে একটু নিজের জন্য কিছু করা, তারপর ছোট ছোট পছন্দের কিছু জিনিস, মনে করো নিজেকে একটু পছন্দের জিনিস যেমন বই পড়া বলো, নিজের শখের একটা জিনিস নিজেকে কিনে দেওয়ার যে বিষয়টা আছে, কেক বানানো, প্রিয় খাবারগুলো, এগুলো আমাদের খাবারগুলো এই নিজের জন্য মানসিক প্রশান্তি যেমন আনে তেমনি সফলতাও আনে। আর এই সফলতা এই পথ চলা থেকে আমাদের আসলে শুরু করতে হবে যে কিভাবে কি করতে হবে। বাহ, মানে একটা রোড ম্যাপ তৈরি করা নিজের জীবন নিয়ে এবং নিজেকে পুরস্কৃত করার এই বিষয়টাই যদি আসি, আমি একটু কুইন আপুকেও জিজ্ঞেস করি যে নিজেকে আসলে যখন পুরস্কৃত করবার বিষয় আসে, এই ভাবনাটা আসলে কোথা থেকে আসে বা আপনি যখন পুরস্কৃত করেন আদৌ করেন কিনা সেই বিষয়গুলো। আমি খুব সাম্প্রতিক একটা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করতে পারি। জি, আমার 30তম জন্মদিনে আমি নিজেকে 30টা উপহার দিয়েছিলাম, একটা ডালা সাজিয়ে নিজের সামনে রেখে। আসলে আপা কে আমার জন্য কি করছে তার চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ আমি আমার জন্য কি করছি। কারণ একটা মানুষ নিজেকে সবচেয়ে ভালো চেনে, নিজে সে কখন কিভাবে অ্যাপ্রিসিয়েটেড ফিল করবে এটা সে সবচেয়ে ভালো বোঝে। অন্যের মুখাপেক্ষী না হয়ে যে কেউ আমার জন্য কি করবে সেটা চিন্তা না করে আমি আমার জন্য কি করতে পারি এবং সেটাতে আমার কতটুকু খুশি আমি অর্জন করতে পারছি, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাহ, এটা কিন্তু চমৎকার। এবং আমাদের যখন দেশে নানান রকম উপলক্ষ আসে, যেমন এই টেন্ডেন্সিটা আমি দেখেছি ভ্যালেন্টাইন্স ডে যখন আসে তখন, যে বেশিরভাগ মানুষের মনে একটা হাহাকার যে আজ আমি সিঙ্গেল বলে আমাকে কেউ গিফট দিল না, এরকম একটা কথা মানুষের ভিতরে আমি দেখি। আমার মনে কখনো আমি আসার সুযোগ দেই না, কারণ আমি নিজেকে সবচেয়ে বেশি অ্যাপ্রিশিয়েট করি। মানে কে আমাকে কি দিচ্ছে তার চেয়ে বড় কথা আমি আমাকে দিতে পারছি কিনা, এটা যদি আমার আগ্রহ হয় যে আমি এই বিষয়টা আমাকে দেব, আমি আমাকে গিফট করব, আমি সেটা করে ফেলি। এটাই মানে কারোর জন্য অপেক্ষা করে থাকার যে বিষয়টা। আবার দেখি যে সোশ্যাল মিডিয়াতে অনেকে একটা কিছু পোস্ট করে শেয়ার করে দিলেন, ইস কেউ যদি আমাকে গিফট দিয়ে দিত, এভাবে যদি কেউ লিখে থাকে। তো ওই বিষয়টা থেকে আমরা যে কিছু মানুষ উত্তরে আসতে পেরেছি, এটাও আমার কাছে একটু ভালো লাগে যে থ্যাঙ্কফুলি আল্লাহ আমাদেরকে এইটুকু যোগ্য করেছেন, এতটুকু আমাদের আর্নিং এ বারাকা আছে যে আমরা নিজেদেরকে নিজে একটা কিছু কিনে দিতে পারছি এবং কখনো কাউকে বলতে হচ্ছে না যে সে না কিনে দিলে আমি না কিনে বসে আছি। এবং ওই ভ্যালেন্টাইন্স ডে কথা ইদানিং আমার অত উদযাপন হয় না, কিন্তু সেই ক্ষেত্রে আগের বেশ 5-6 বছর আগে আমার মনে আছে যে আমি একটা আমাদের দেশীয় ব্র্যান্ডে ঢুকেছি, সেখানে সবকিছু পাওয়া যায়। নিজেকে আমি ছোট ছোট করে যা কিছু অন্য কেউ আমাকে কিনে দিলে ভালো লাগতো সেই সব কিছু আমি নিজেকে কিনে দিলাম এবং অন্যরকম ভালো একটা ফিলিং। এবং এই ক্ষেত্রে নিজেদের নারীদের স্বনির্ভর হওয়াটা কতখানি দরকার আমি একটু ঝুমুর আপুর কাছে জানতে চাই। এবং শখের জিনিসগুলো নিজেকে কিনে দেওয়া হয় কিনা? হ্যাঁ, তা তো অবশ্যই আপু। আমার মনে হয় প্রত্যেকটা নারীকে নিজের পায়ে দাঁড়ানো উচিত, কারণ এটা যে কত গুরুত্বপূর্ণ এটা আসলে একটা নারী বুঝে। যখন তার প্রবলেম হয়, এই যে ধরো স্বামীর কাছে কিছু চাওয়া, তারপরে তখন যদি না দেয় তখন নিজেকে কিন্তু অনেক ছোটই লাগে, মন খারাপ লাগে। আবার তখন মনে হয় যে আমি যদি কিছু করতে পারতাম, আমি যদি কিছু দিতে পারতাম। এটা আমার মনে হয় যে আপু সবারই করা উচিত। এই নিজের পায়ে দাঁড়ানোটা তো অবশ্যই দরকার এবং সেই সাথে পড়াশোনা করতে হবে এবং নিজেকে সম্মান ভালোবাসা দিতে হবে, তবেই তো আমরা এগিয়ে যেতে পারবো। আর এই অভ্যাসগুলোই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সহায়তা করে। এক্ষেত্রে কুইন আপুর কাছে একটু ভাবনা একটু কম্পেয়ার করতেই আসি, সেটা হলো আগের দিনের থেকে এখনকার নারীদের ভেতর স্বনির্ভর হওয়ার যে টেন্ডেন্সি, সেটা কি বেশি দেখেছেন এবং সেটা পজিটিভলি বাড়ছে কিনা? আমি বেশি দেখেছি। এখানে আমি পজিটিভ নেগেটিভ দুটো কথাই আসলে বলতে চাই। পজিটিভ তো বটেই, প্রতিটা নারীর আসলে স্বনির্ভর হওয়া উচিত। এটা যে শুধু চাকরি ক্ষেত্রে সেটা না, এখন আমরা দেখছি যে অনেকেই উদ্যোক্তা হিসেবে নিজেদের পরিচিত করছেন। যেভাবেই হোক স্বনির্ভর হওয়া উচিত এবং আমার যে ট্যালেন্ট সেটাকে মানুষের সঙ্গে আমার শেয়ার করা উচিত, দেখানো উচিত। এটা করতে গিয়ে আপু আমার যেটা মনে হয় যে যারা হোম মেকার তাদেরকে আমরা হয়তোবা এখন একটু ছোট চোখে দেখছি। আমি যেটা ফিল করি বা গত কয়েক বছর ধরে আমি আসলে যেটা দেখছি যে আপনি কি করেন, এই প্রশ্নটা যারা গৃহিণী তারা বলে আমি কিছু করি না।
তাদের কাজটার রেমুনারেশন কোথায়? তারা তো একটা ফুল টাইম 24 ঘন্টার একটা জব করছে, আমরা হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা অফিসে কাটাচ্ছি, কিন্তু একজন মা, একজন গৃহিণী, তিনি তো তার জীবনের 24টা ঘন্টাই তার সংসারে দিচ্ছেন, সেটার পারিশ্রমিক তো আমরা দিতে পারছি না। এটাকে এই যে আমরা কিছু করি না, এই কথাটা কিন্তু এভাবে আসা উচিত না। বা আমরাও যারা চাকরিজীবী আছি, অনেক সময় হয়তো যারা হোম মেকার তাদেরকে একটু ছোট করে আমরা কথা বলি, এই ট্রেডটা আমাদের মধ্যে আছে। তো আমার মনে হয় যে হোম মেকিং এটা একটা 24 আওয়ার্স জব, এবং একইভাবে হোম মেকার এবং একজন জব হোল্ডার দুজনকে আমাদের সমানভাবে ট্রিট করা উচিত। একেবারে। এবং আমার কাছে এবং মাঝে একটা এমন একটা আদালতের রায় পাশ করার কথা উঠেছিল এবং সেটা হয়তো অ্যাপ্রুভড হয়নি, কিন্তু ঘরে যারা কাজ করছেন এবং নিজের স্বামী সন্তানকে যারা দেখাশোনা করছেন, আমাদের এত বড় গুরু দায়িত্বটা যারা হাতে নিয়েছেন তাদেরকে পে করার একটা বিষয়, পে করার বিষয়। এটাই আমি বলতে চাইছি যে আমরা তো পারিশ্রমিক পাই, আমাদের কাজের পারিশ্রমিক তো আমরা পাই দিন শেষে, বা মাসিক আমাদের একটা আর্নিং থাকে, কিন্তু সেই মাকে কি আমরা সেই সম্মানটা দিচ্ছি, সেই অর্থটা দিচ্ছি? আপা যেমন বললেন যে হাজব্যান্ডের কাছ থেকে আমি কিছু চাচ্ছি, পাচ্ছি না, তখন নিজেকে অনেক ছোট লাগে, কিন্তু এই ছোট লাগার সুযোগটা একটা গৃহিণীকে আমি কেন দেব? তিনি আমার সংসারে তার সময়, তার পরিশ্রম, তার সব কিছু তিনি ইনভেস্ট করছেন, এটা একটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। এবং মা হওয়াটা আমি মনে করি এটা একই সঙ্গে মানসিক এবং শারীরিক ইনভেস্টমেন্ট। মা এত সহজে হওয়া যায় না। তো সেই মানুষটাকে আমরা আসলে তুচ্ছ-তাচ্ছিল্য করছি কেন? তার একটা রেমুনারেশন আমার মনে হয় যে দেওয়া উচিত। একদমই। এবং যে কোনো ছোট ছোট ঘটনায় দেখা যাচ্ছে মা যদি ছেলে মেয়ে সমান পড়াশোনা না করে থাকে এবং ছেলে মেয়ে এই বিষয়ে জ্ঞাত থাকেন, তো সেই ক্ষেত্রে দেখা যায় বলে যে মা তুমি বুঝবে না, তুমি বুঝবে না। হ্যাঁ, তো এই প্র্যাকটিসটারও কিন্তু পরিবর্তন করা উচিত। এবং এখন তো আরো, যেহেতু আমি শিশুদের সঙ্গেই যুক্ত আছি এবং টিন এইজ বয়সের যে শিশুরা, তাদের নিয়েও কাজ করতে হচ্ছে, তাদের মধ্যে কিন্তু এই প্রবণতা অনেক দেখা যায় যে মা এই বিষয়টা বুঝবে না, মা পড়াটা আমাকে দেখিয়ে দিতে পারবে না, মা কম বোঝে, এই বিষয়গুলো কিন্তু শিশুদের মধ্যে চলে আসে। তো সেটাকেও আসলে পরিবর্তন করা উচিত, তাদেরকে আমাদের সেইভাবেই কাউন্সিলিং করা উচিত যে আসলে মা কি, বা একজন হোম মেকার তার গুরুত্বটা কোথায়। এবং সেক্ষেত্রে আপনি একটা স্কুল চালাচ্ছেন, আমার মনে হয় যে একটা স্কুল থেকে বাচ্চারা যখন শিখে যাবে, ঘরে গিয়ে তাদের ব্যবহারে অনেক পরিবর্তন আসবে। এবং প্রত্যেকটা শিক্ষক যখন দায়িত্ব নিয়ে পড়াবেন, তখন কিন্তু আসলেই একটা ভিন্ন জাতি তৈরি হবে এমনটাই বিশ্বাস। এবং একজন শিক্ষিত মা নয়, বরং একজন মা, সে তার প্রপার মাইন্ডসেট থাকলে, তার জীবন থেকে প্রপার শিক্ষা থাকলে, তিনিও কিন্তু একটা বাচ্চাকে যথাযথ ট্রেন করতে পারবেন, উচ্চ শিক্ষিত বানাতে পারেন, যোগ্য বানাতে পারেন। আপুর কাছে আসবো, তবে একটা বিরতির পরে। একটা বিরতির সময় হয়ে গেছে বন্ধুরা, চমৎকার একটা আড্ডা হচ্ছে, অবশ্যই থাকুন আমাদের সাথে, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। একজন নারী স্বনির্ভর হোক অথবা তারা একটি পরিবার পরিচালনা করুক, যা কিনা ধরা হচ্ছে তারা স্বনির্ভর না, কিন্তু তারপরও আমি যেটা ভাবনার পরিবর্তন নিয়ে কথা বলতে চাই বিরতি থেকে ফিরে এসে, সেটা হলো একজন নারী যদি ঘরে থাকেন এবং নিজের ঘরটাকে সামলান, তিনি কিভাবে স্বনির্ভর হলেন না? কারণ তিনি কিন্তু নিজ বলে নিজের পরিবারটাকে চালিয়ে নিচ্ছেন, একটা পুরো ঘরকে তিনি দেখাশোনা করছেন এবং একটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি হাতে নিয়েছেন, একটা পুরো পরিবারের দেখভাল করা, যারা কিনা ঘর থেকে বেরিয়ে দেশের জন্য কাজ করে। তো সেইখান থেকে আমার কাছে মনে হয় প্রত্যেকটা নারী স্বনির্ভর। কেউ সেখান থেকে টাকা কামাচ্ছেন, কেউ সেখান থেকে টাকা না কামিয়েই খুশি খুঁজে নিচ্ছেন। তো সেটা আসলে যার যার নারীর দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জায়গাটা। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবে, এবং আমাদের সাথে যে দুজন বন্ধু আছেন তাদের কাছ থেকে নিজেকে পুরস্কৃত করার নানান বিষয়গুলো শুনছি। আপনারাও এসে আমাদের সাথে গল্প করবেন এই বিষয়ে। যে বিষয়টা নিয়ে আপুর সাথেও কথা বলছিলাম, যে আমরা দেখা যায় কি যে বাচ্চাদের সাথেও এই বিষয়টা নিয়ে ফেস করি, তো আপু তো একজন মা হিসেবে একটু জানতে চাই যে তাদের সাথে ইন্টারাকশনটা আপনার কেমন? আমার মেয়ের সাথে তো ইন্টারাকশন অনেক ভালো, কারণ আমার এখানে এই পথ চলাটা আমার মেয়েই কিন্তু প্রথমে আমাকে বসে, আম্মু তুমি কেন বসে থাকো, তুমি কিছু করো না কেন? পরে আমি চিন্তা করলাম তাহলে কি করা যায়, তখন আমার মেয়েই আমাকে কয়েকটা লিঙ্ক দেখালো যে তুমি মেহেজাবিন আপু শেপ আছে কয়টা উত্তরাতে, তুমি তার কাছে শিখো, কেক বানানোই শিখো, তুমি কেক দিয়ে শুরু করো। তো আমি যখন বলি যে আমি কি পারবো, বলে হ্যাঁ অবশ্যই পারবা না কেন আম্মু, তুমি শিক্ষিত মেয়ে, তুমি কেন পারবা না, তুমি যাও, আমি তোমাকে বাকিটা করব। এই জন্য প্রাউড অফ মাই
ডটার ডটার, কারণ ওর চেষ্টাতে আমি করছি। এই যে আমাকে আগে চলানো এসব আমার মেয়েই করছে, আমি তো খুব একটা জানতাম না, পরে আমার মেয়েই সব কিছু করছে, এজন্য আমি ধন্যবাদ জানাই আমার মেয়েকে। বাহ, চমৎকার। এবং মেয়ে ফাঁকে তাহলে অনেক কেক খেয়ে ফেললো না? অবশ্যই অবশ্যই, এর জন্য আরো বেশি উৎসাহিত করছে যে এই সুযোগে আমি তো কেক খেতে পারবো, কেক তার খুব পছন্দ। এবং আমার কাছে মনে হয় কি দোকানের সবকিছুর থেকে মা যা বানায় সেটা টেস্ট অনেক বেশি। আমার লেমন কেকটা আবার সব চলে, মানে লেমন কেকটা সবাই পছন্দ করে। খালি পেটে শুনে নাকে ঘ্রাণ পাচ্ছে কিন্তু খেতে পাচ্ছি। এইটাই। আর আমি একটু বলি, কুইন আপুর কথা দিয়েতেই বলি, এই যে আমি যখন অনার্স পাস করি, অনার্স পাস করলাম, যখন বিয়ে শাদী হলো, কেকে যখন আমি শিখলাম, তখন আমাকে অনেকে আশেপাশে বলে কি যে এই অনার্স পাস করে কেক সেল দিবা, মানে এটা দিয়ে তুমি, আমাকে অনেক কথা বলছে। কিন্তু প্রথমে একটু মনটা খারাপ হলেও পরে আমি যখন দেখলাম যে না, আমার হাজবেন্ড তো আমাকে অ্যাপ্রিশিয়েট করতেছে, আমার মেয়ে আছে, আমার তো শোনার দরকার নেই, কারণ তারা আমাকে খাওয়াবেও না পড়াবেও না। তখন আমি বললাম যে যাক, যে যাই বলুক আমি এই কাজটা করবই। আমাকে অনেকে কুটু কথা বলছে, কিন্তু আমি আসলে আমি কারো কথাই শুনিনি, আমি এগিয়ে গিয়েছি আমার। খুবই ভালো, কারণ আমিও খেয়াল করেছি যখন একটা বিপদের দিন আসে তখন আপনি কাউকে গিয়ে কিছু বলবেন, বেশিরভাগ মানুষকে পাশে পাবেন না, সেটাই ধরে নিতে হবে। আপু অনেক মেয়ে আছে কিন্তু এই পিছিয়ে যায়, আমি বলতে চাই লোকে কি বলবে, এটা বললো, আসলে তো কেন, আমি অনার্স পাস করছি কেন, আমি তো চাকরি করব, আমি কেন কেক সেল করব। কিন্তু আমার উচিত সব মেয়েদের আপু পিছিয়ে না যাওয়া, সামনের দিকে এগিয়ে যাওয়া, নিজেকে প্রতিষ্ঠিত করা, এটাই আমার মেয়েদের লক্ষ্য, মূল লক্ষ্য। এদিকে আমার টিম থেকেও বেশ একটু প্রশ্ন আসলো এই বিষয়টা নিয়ে, সেটা হলো তক্ষশিলা বিদ্যালয় কিন্তু একটা চমৎকার ভাবনা নিয়ে তৈরি, এবং সেটা 15 বছর হয়ে গেছে। তক্ষশিলা বিদ্যালয়কে আরো এক্সপ্যান্ড কেন আপনারা করেননি, এবং দুটো জায়গায় কেন আপনারা আছেন, আরো ছড়িয়ে যাচ্ছেন না কেন? তক্ষশিলা বিদ্যালয়ের আসলে বেশ কিছু কার্যক্রম আছে। স্কুলিং এর পাশাপাশি আমরা শিশু উন্মেষমূলক কার্যক্রম বলে আরেকটা কার্যক্রম চালাই, যেখানে শিশুরা 4টা বিষয় শেখে: গান, ব্রতচারী, চারুকলা, আমি একটা মিস করে ফেলেছি, চারুকলা, গান, ব্রতচারী এবং আবৃত্তি। এই 4টা বিষয় নিয়ে কাজ হয়। এর পাশাপাশি পল্লী বাংলার ব্রতচারী সংঘ নামে আমরা একটি সংঘ চালাচ্ছি, যেখানে শুধু ব্রতচারী নিয়েই আমাদের অনেক প্রশিক্ষক আছে, এবং বাংলাদেশে আমরাই এখন ব্রতচারী নিয়ে সবচেয়ে বেশি কাজ করছি। ব্রতচারীর বিষয়ে অনেকেই হয়তো বা বুঝবে না যে ব্রতচারীটা কি বা আমি কি বলতে চাচ্ছি। ব্রতচারী এক ধরনের নৃত্য গীত, গানের তালে তালে এখানে বিভিন্ন কৌশল আছে, যুদ্ধ কৌশল, কাঠি নৃত্য, সাঁওতালদের ঝুমুর নৃত্য, এই যে একদম পল্লী বাংলার যে কালচারগুলো, পল্লী বাংলার যে নাচের ফর্মগুলো, সেগুলো ব্রতচারীতে শেখানো হয়। তার পাশাপাশি তক্ষশিলা বিজ্ঞান সংঘ আছে, যেখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথ, এই 4টা বিষয় নিয়ে শিশুদের সঙ্গে কাজ করছি। এবং তার পাশাপাশি একটি আধুনিক ল্যাবরেটরি যাতে গঠন করা যায়, সেটা নিয়েও আমরা একটু পরিকল্পনার মধ্যে আছি। বা চমৎকার, অনেকগুলো কাজের ভাবনা, কিন্তু যেহেতু এটা তথাকথিত এবং কমার্শিয়াল নানান স্কুলের কনসেপ্ট থেকে আলাদা, সেখান থেকে কোনো গার্ডিয়ানদের মধ্যে বা আশেপাশের মানুষদের মধ্যে এমন কোনো ব্যাপার কি খেয়াল করেছেন যে না, যেহেতু এটা তথাকথিত বা ট্রেন্ডিং সর্ট অফ কিছু না, সেখান থেকে এই স্কুলে আসবো কি আসবো না, সেখানে ভিন্ন কিছু হবে কি না? আমাদের অভিভাবক যারা আছেন তারা খুব ইতিবাচক, এবং যারা আসেন তারা জেনে বুঝিয়ে আসেন। তাদের সন্তানকে আসলে তারা কিভাবে গড়ে তুলবেন, আমাদের চিন্তা ভাবনার সাথে তারা যেতে পারছেন কিনা, সেটা বুঝেই কিন্তু তারা তক্ষশিলায় পা রাখেন। এবং আমরা খুব ইতিবাচক সাড়া পাই। নেতিবাচক বিষয় ওরকমভাবে আমাদের এখনো ফেস করতে হয়নি, এবং খুব স্মুথলি আমরা তক্ষশিলার কার্যক্রম এবং না হলে এত বছর ধরে কিন্তু এত ট্র্যাডিশনাল একটা স্কুল চালাতেও আপনারা পারতেন না। জি না, পারতাম না, সেটাই। হ্যাঁ, তো সেটাই, মানে মানুষের ভিতর অ্যাকসেপ্টেন্স আছে একটা ভিন্ন ধর্মী বিষয় নিয়ে, এবং দিনে দিনে এটার প্রচার বাড়বে, এবং দিনে দিনে মানুষ আসলে এই বিষয়ে মানে আরো বেশি আগ্রহী হবে, সেটাই আসলে আমরা আশা করি। কারণ পড়াশোনার এখনকার যে সেক্টর আছে, আমি দেখেছি বেশ একটু কম্পিটিটিভ বেশি হয়েছে, বাচ্চাদের মধ্যে পরীক্ষায় পাশের চিন্তা প্রচুর বেশি, নিজেকে ক্রিয়েটিভ করার থেকে মুখস্থ বিদ্যায় অনেক স্কুল কিন্তু এনকারেজ করে। আমি আপনাকে দুটো তথ্য দিয়ে রাখি। তক্ষশিলায় আমাদের কোনো শিশুদের ক্রমিক নম্বর নেই, রোল 1, রোল 2 এরকম কোনো বিষয় নেই। কারণ ছোটবেলায় লক্ষ্য করবেন
আমাদের যখন কেউ জিজ্ঞাসা করতো মামুনি তোমার রোল নাম্বারটা কত, একটা ছোট মানুষ হিসাবেও কিন্তু আমরা অফেন্ডেড ফিল করতাম। আমরা আসলে আমাদের শিশুদেরকে নেতিবাচক ধারণার মধ্যে যেতে দিতে চাই না, এবং পরীক্ষায় আমাদের দুটো পরীক্ষা উৎসব হয়, আমরা পরীক্ষা বলি না, পরীক্ষা উৎসব বলি। পুরো স্কুলটাকে পরীক্ষার আগে সাজিয়ে ফেলা হয় বেলুন দিয়ে, রঙিন কাগজ দিয়ে, শিশুর মধ্যে পরীক্ষা নিয়ে যাতে কোনো ভীতি কাজ না করে। তারা খুব সুন্দর সেজেগুজে পরিপাটি হয়ে পরীক্ষায় বসে এবং একদম নির্ভয়ে পরীক্ষা দিয়ে তারা বের হয়। যখন আমরা ফলাফল দেই তখন কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয় না, সবাই জয়ী। নাম্বার থাকে যে সে প্রত্যেকটা বিষয়ে কত নাম্বার পেয়েছে, কিন্তু তার জন্য সে কে ফার্স্ট কে সেকেন্ড আমরা প্রতিযোগিতায় বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে প্রতিযোগিতা বিষয়টা আসলে একটা অসুস্থ বিষয়। শিশুদেরকে আমরা এই ইঁদুর দৌড়ের মধ্যে ফেলে দিচ্ছি, প্রতিযোগিতার মধ্যে ফেলে দিচ্ছি, তোমাকে ওর আগে যেতে হবে, তোমাকে এটা করতে হবে, এটা অ্যাচিভ করতে হবে, না হলে তোমার জীবন শেষ। এই ধারণা থেকে আমরা একদম বের হয়ে আসার চেষ্টা করছি তক্ষশিলায়। বাহ, এমন একটা বিদ্যালয় যেখানে কোনো ক্রমিক নম্বর নেই। কি স্বতঃস্ফূর্তভাবে বাচ্চারা ওখানে আসে? কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত সেখানে আসতে পারে? আমাদের একদম কার্যক্রম শুরু হয় 3 বছর বয়স থেকে। 3 বছরের যে শ্রেণীটা সেটাকে আমরা বলি উষা, ক্রমান্বয়ে আলো, দীপ্ত, প্রজাপতি, এভাবে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এটা বলার চেয়ে আমরা প্রথম শ্রেণীকে বুঝি প্রজাপতি, দ্বিতীয় শ্রেণীকে বুঝি রংধনু। প্রত্যেকটা শ্রেণীর জন্য আমাদের আলাদা আলাদা নাম আছে, এবং 8ম শ্রেণী পর্যন্ত আমরা কার্যক্রম পরিচালনা করছি। 3 বছর বয়সী শিশু থেকে 8ম শ্রেণীর শিশুদেরকে। আচ্ছা, বাহ, চমৎকার কিন্তু এই বিষয়টা, এবং কনসেপ্টটাও ভীষণ সুন্দর। এবং আমাদের কিন্তু ঝুমুরাপুর আরেকটা স্কুল পরিচিত হলো আপনার কেক খাওয়ানোর জন্য। অবশ্যই, আমি অবশ্যই আপুর কাছে অর্ডার করব, তাই না? এতগুলো স্কুলের নাম বলেন, তখনই আমার মনে হলো যে তক্ষশিলার বাচ্চাদেরকে তো খাওয়াতেই হবে, কারণ তারা ভিন্নধর্মী বাচ্চা হিসেবে তৈরি হচ্ছে। আমি আসলেই আপুর সাথে যোগাযোগ করে আমি ফ্রি খাওয়াবো, স্পন্সর করব, কোনো সমস্যা নেই। বাহ বাহ বাহ, কি সুন্দর একটা বন্ডিং। এটাই হলো লেডিস ক্লাব, এবং লেডিস ক্লাবে নারীরা আমরা এভাবেই, এই যে আজ প্রথম দেখা হয়েছে, এইভাবেই আমরা বন্ধু হয়ে যাই। আপনারাও দেরি করবেন না, একদম স্ক্রিনে দেখানো জুমের আইডি পাসওয়ার্ড ফলো করে এসে আড্ডা দেবেন আমাদের সাথে। আজকের বিষয় নিজেকে পুরস্কৃত করি। নিজেকে কিনে দেওয়া সব থেকে সুন্দর জিনিস বা সব থেকে আবেগপ্রবণ কি জিনিস আছে, যেটা স্মৃতি আছে এখন? নিজেকে তো অনেক কিছুই আছে, শাড়ি। আচ্ছা, খুব জমিয়ে জমিয়ে মনে রেখে রেখে কেনা হয় না? টাকা জমিয়ে শাড়ি কিনছিলাম একটা, এখনো আছে সেই শাড়িটা। এই লালমাটিয়া যখন আমাদের একটা অনুষ্ঠান ছিল তখন শাড়িটা পরে গেছিলাম, এখনো রেখে দিয়েছি শাড়িটা। এরকম আমাদের মেয়েদের কিন্তু আসলে বেশ একটু স্মৃতিকাতর কয়েকটা জিনিস থাকে, যে সবকিছুই মানুষকে দিয়ে দেওয়া যায়, কিন্তু এই জিনিসটার সাথে এমন একটা আবেগ আছে যেটার কারণে এই জিনিসটাকে কোথাও কাউকে দেওয়া যাবে না, এমন একটা কিছু। তো আপুর কি এরকম নিজেকে পুরস্কৃত করা কিছু আছে? নিজেকে পুরস্কৃত করা, আমি প্রতি বছর বই মেলায় নিজেকে পুরস্কৃত করি বই দিয়ে, এবং প্রত্যেক বছর আমার একটা টার্গেট থাকে যে আমি এবছর 25টা বই কিনবো এবং পড়বো, বা 30টা বই কিনবো এবং পড়বো। তো ওই ফেব্রুয়ারি মাস নিয়ে আমার খুব একটা এক্সাইটমেন্ট কাজ করে যে বইমেলা হবে, আমি বইমেলায় যাব, এবং বেশ কিছুদিন যাওয়া হয়, 4 থেকে 5 দিন যাওয়া হয়। ঘুরে ঘুরে নিজের পছন্দের বইগুলো কিনি, ক্যাটালগ সংগ্রহ করি, সেটা দেখে বাসায় এসে আবার দাগাই যে এই বইগুলো আমি কিনতে চাই বা আমি পড়তে চাই। ফেব্রুয়ারি মাসটা আমার খুব একটা আগ্রহের মধ্যে কাটে, এবং এটাই আমার মনে হয় যে আমাকে দেওয়া সবচেয়ে দামি গিফট। চমৎকার। কিন্তু এই যে ফেব্রুয়ারি মাসটা আসলে কিন্তু দেখা যায় যে একটা মাস আমরা খুব আদর করে আরাম করে বই কিনি এবং সারা বছর ধরে বই পড়ি। আমার ভাই যেমন দেশে আসার পরে ফেব্রুয়ারি টার্গেট করে সে আসে, সে প্রচুর বই কিনবে, এবং সে সংখ্যা ধরে বই কিনে না, সে কেজি ধরে বই কিনে। যে আজকে 10 কেজি 15 কেজি বই কিনেছি, এবং সেই বইগুলো কিন্তু সে পড়ে। মানে সে যেহেতু দেদারসে প্রচুর বই পড়ে, সে ভালো খারাপ দেখে না, প্রচুর বই পড়ে। এরকম কেজি ধরে বই কিনে নিয়ে আসে যে এই কয়টা বই আমি পড়বো, এরকম 10 কেজি বই সে নিয়ে যায়। তো এই জিনিসটা বই পড়ার যাদের অভ্যেস হয়ে গেছে, চমৎকার একটা নেশার মতো, তাই না? খুব ভালো সময় কাটে, এবং বইয়ের চেয়ে বড় বন্ধু তো আর কিছু হয় না। একদম। এবং বই কিনে নাকি কেউ দেউলিয়াও হয় না, তাই আপনারা একেবারে অনেক বেশি বই কিনতে পারেন, এবং নিজেকে যখন শিক্ষিত করবেন, আমার মনে হয় যে ব্যাগে হয়তো 2টা টাকা কম থাকবে, ভেতরে অনেক টাকাওয়ালা জ্ঞান যুক্ত হয়ে যাবে। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন।
সবাইকে আরো একবার স্বাগত জানাই নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। এবং আমরা কিন্তু আজকে কথা বলছি এই যে নিজেকে পুরস্কার দেওয়ার বিষয়টাতে। নিজেকে ক্ষণে ক্ষণে আপনারও নানান কিছু কিনে দেওয়াই হয়, নিজেকে উপহারও দেওয়া যায়, নিজেকে পুরস্কৃত করা আসলে আরও একটু অন্যরকম উদযাপন। নিজের একটা সাফল্যকে উদযাপন করার ক্ষেত্রে দেখা যায় যে নিজেকে পুরস্কৃত করছে, একটা দামি কিছু করছি, এই বিষয়টায় আমরা আজকে কথা বলছি। তো নানান রকম অ্যাচিভমেন্ট কিভাবে আপনারা এনজয় করেন, নিজের জীবনের সব থেকে বড় সুন্দর একটা ঘটনায় বা উদযাপনে নিজেকে কি দিয়েছেন, সেই গল্পগুলো অবশ্যই আমাদের কাছে এসে বলবেন। আর দেরি করাই যাবে না, এখনই সময় যুক্ত হয়ে যাবার, যাতে অনেক অনেক গল্প করতে পারি, ঠিক আছে? এদিকে কুইন আপু বলছিলেন যে প্রচুর বই কেনা হয়, প্রচুর বই পড়া হয়। এদিকে ঝুমুর আপুর অবসর সময়ে কি করা হয় যদি কেক না বানান তখন? না, আমার আসলে সত্যি কথা বলতে বই খুব একটা পড়া হয় না। আচ্ছা, বই পড়া হয় না, একটু গান শুনি, একটু গান গাই, এই টুকটাক সিনেমা দেখি। আচ্ছা, কোন একটা সিনেমা যেটা আপনি বলবেন যে সবার দেখা উচিত, এমন কোন সিনেমার নাম মনে আছে? এখন মনে পড়বে না, আমি জানি যে এটা ইনস্ট্যান্ট কখনো মনে পড়ে না। সব ছবি ভালো লাগে। যেমন আমার একটা অন্য দেশি মুভি পছন্দ, পথের পাঁচালী এখানে পছন্দ। আমার নিমন্ত্রণ ভীষণ পছন্দ। নিমন্ত্রণ নামে একটা সিনেমা আছে পুরনো দিনের, বেশ অনেক আগে, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, এটা বেশ পছন্দ। আর আমার তারে জামিন পর খুব পছন্দ ছিল, একটা ইন্ডিয়ান কনসেপ্টের খুব চমৎকার একটা মুভি আমির খানের করা। আবার নতুন একটা সিনেমা আসছে সিতারে জামিন, সেটার কনসেপ্ট আরো সুন্দর। আপনি যখন প্রশ্ন করলেন আমার মাথায় চিলড্রেন অফ হেভেন এই মুভিটার কথা এসেছে। ইরানি একটা মুভি, খুব পছন্দের আমার, শিশুদেরকে নিয়ে করা। এই থিমটা নিয়ে একটু মানুষকে যদি জানাতে পারি, চিলড্রেন অফ হেভেনটা কি থিম? দুটো শিশু, তাদের পারিবারিক অবস্থা বেশ খারাপ, তাদের বাবা মার পারিবারিক অবস্থা, আর্থিক অবস্থা। তো একটা শিশুর জুতো ছিঁড়ে যায়, বোনটার জুতো ছিঁড়ে যায়, ছোট বোনটার। ভাই সেটাকে ঠিক করতে গিয়ে সামহাও হারিয়ে ফেলে, জুতোটা হারিয়ে ফেলে। এরপরে তারা স্কুলে কিভাবে যাবে, স্কুলে তো জুতো ছাড়া অ্যালাউ করবে না। তো দুজন মিলে পরামর্শ করে যেটা বাবা মাকে জানালে বাবা মা টাকা জোগাড় করতে পারবে না, তাদের একটা মানসিক চাপ সৃষ্টি হবে। তখন ভাই এবং বোন প্ল্যান করে যে ঠিক আছে, বোনের স্কুল সকালে, ভাইয়ের স্কুল বিকেলে। বোন স্কুল শেষ করে দৌড়ে দৌড়ে আসবে, তারপরে ভাইকে সেই জুতোটা সে দেবে, দুজন একই জুতো দিয়ে স্কুলে যাবে। তো এই সময় ভাইয়ের স্কুলে একটা অ্যানাউন্সমেন্ট হয় যে তাদের একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মতো হবে, যেখানে দৌড় থাকবে এবং দৌড়ের তৃতীয় পুরস্কার হবে এক সেট জুতো। তো ভাই খুব প্র্যাকটিস করে যে এখানে আমাকে ফার্স্ট হওয়া যাবে না, আমাকে থার্ড হতে হবে। কিন্তু সে আসলে শেষের দিকে গিয়ে প্রতিযোগিতায় এত জোরে দৌড় লাগায় যে সে প্রথম হয়ে যায়, এবং প্রথম হয়েও সে কান্নায় ভেঙে পড়ে যে আমি জুতোটা পেলাম না। এটা হচ্ছে সিনেমার কাহিনী। দুটো ছোট শিশু অভিনয় করেছে, চমৎকার। তাহলে এটা কিন্তু একটা মাস্ট ওয়াচ মুভির মতো। মাঝে মাঝে লেডিস ক্লাবে এসে এরকম মাস্ট ওয়াচ মুভির খোঁজ খবরও আপনারা পেয়ে যান। খুব চমৎকার একটা মুভি। এই কনসেপ্টটা কথা আমি আগেও শুনেছি, কিন্তু যতবারই এটা ভাবি ততবারই আমার হার্ট আসলে ইট ফিলস উইথ স্যাডনেস। এবং এটা রিমেক করা হয়েছে হিন্দিতেও, বাম বাম বলে। তারে জামিন পারের যে ছেলেটা, এই মুভিতেও সেই অভিনয় করেছে, দার্শিল সাফারি, দুটো মুভিতেই। তারে জামিন পারের ঈশান যে, সে বাম বাম বলে তো অ্যাক্ট করেছে। আচ্ছা, এটা নির্মাতাও হলো, নির্মাতার নাম আমি এই মুহূর্তে মাজিদি এরকম একজনের নাম, এবং চমৎকার। উনি অস্কারে নমিনেশনও পেয়েছেন, এবং এই মুভিটার জন্য আসলে বেশ কিন্তু কথাবার্তা হয়েছে। এবং আমাদের সাথে কিন্তু আরো অনেক বন্ধুরা ইতোমধ্যে যুক্ত হয়ে যাওয়ার জন্য জুমের বিষয়টা ওপেন আছে। আমাদের এই আয়োজন আপনি একই সাথে দেখছেন ফেসবুকে এবং আপনার টেলিভিশনে, তো অবশ্যই সাথে। আমি যদি ঝুমুর আপুর কাছে আসি, আমি একটু জানতে চাই যে ভবিষ্যৎ পরিকল্পনা, নিজের জীবনটাকে আসলে কোনো পরিবর্তন বোধ করেন কিনা, যে এই পরিবর্তনের প্রয়োজন আছে? না, আসলে তো উচিত। আমার ইচ্ছা আছে আপু উত্তরা একটা শোরুম দেওয়ার, তারপর আমার দেশ সিরাজগঞ্জ, ওখানেও যাওয়ার একটা শোরুম দেওয়ার ইচ্ছা আছে। আমার ইচ্ছা অনেক কিছু আপু। মানে কেক নিয়ে আমি অন্যান্য কাজ নিয়েও, ফুড নিয়েও কাজ করি, কিন্তু কেকটা আমার বেশি মানে চলে এবং সবাই অ্যাপ্রিসিয়েট করে। এই জন্য আমার ইচ্ছা আছে আপু, আমি অনেক বড় একটা মানে শোরুম করব কেকের। আপু এখন কোন এলাকায় আছেন? আমি এখন উত্তরা 4 নম্বর সেক্টরে আছি। উত্তরার দিকে আছেন, তাহলে ওদিকটাতেই যদি একটা শোরুম করা যায় সেটা বেশ, আমার বাসার কাছেই। আমি একটা কথাবার্তাও চলতিছে
একটা শোরুম নিব আপু, কারণ উত্তরাতেই আমি ডেলিভারিটা বেশি দেই, আমি বাইরে খুব একটা দেই না। কত বছর হলো আপনার এই কেকের জার্নি? আপু আমার কিন্তু জার্নিটা বেশি হয় না, আমার জার্নি 8 মাস। এই 8 মাসে আমি আমার নিজের প্রচেষ্টায় আমি এত দূর আসছি আপু। আমাকে কেউ সাহায্য করে নাই, কেউ কিচ্ছু বলে না। হ্যাঁ, হাজবেন্ড টাকা পয়সা দিছে, প্রথমে তো একটু টাকা পয়সা দিতেই হয়, অর্থনৈতিক মানসিক বলো সবকিছু। আমার হাজবেন্ড আমার মেয়ে এই দুজনকে নিয়েই আমি আমার পথ চলাটা। বাহ, খুবই সুন্দর। এবং 8 মাসেই আপনি যেহেতু ভাবতে পারছেন যে আমার শোরুম দেওয়া যাবে, তার মানে অত বেশি কাজও হচ্ছে, তার মানে খুব অল্প একটা সময়ে এসে কিন্তু অনেক কাজগুলো করা হয়েছে। সাথে লেডিস ক্লাবের কারণে কি আপনার কমিউনিকেশন বেড়েছে? হ্যাঁ, তা তো অবশ্যই অবশ্যই। আমার নাম্বার নিয়েছে, আমার পেজের লিংক নিয়েছে। বাহ, লেডিস ক্লাবে আমি সবসময় নারীরা দেখি যে এসে তারা এখানে এসে বন্ধু হয়ে যান এবং পরে নিজেরা ঘুরে বেড়ান। আমি এটা মাঝে মাঝে মিস করি। আজকে যেমন আপুর সঙ্গে আমারও নাম্বার আদান প্রদান হয়ে গিয়েছে, আমিও হয়তো উনার কেকের ক্রেতা হয়ে যাব অচিরেই। এটাই তো এই জিনিসটা, এই জন্য আমি খুব আসলে আমি আপুকে তো অফার দিছি, আমি স্পন্সর করব আমার স্কুলে। আমার খুব ভালো লাগতেছে, কারণ আমি এরকম স্কুল আমি কখনো আমার আইডিয়াতে ছিল না। আমি স্পন্সর করব বাচ্চাদের অবশ্যই। আমি দুজনকে আমন্ত্রণ জানালাম আমার স্কুলে, অবশ্যই এসে আমাদের কার্যক্রমের সঙ্গে আপনারা সম্পৃক্ততা প্রকাশ করবেন। অবশ্যই আসবো, এরকম একটা কার্যক্রম আসলে দেখতেই চাই, জানতেই চাই। এদিকে আমাদের বন্ধুরা চলে এসেছে, ইভ, ফারহানা, নার্গিস আপু, সোনিয়া আক্তার আপু আছেন, শারমিন, ফারজানা, মিষ্টি আপু আছেন, এদিকে নাহিদা, নেলি আপু আছেন। বিরতি থেকে এসে সবার সাথে কথা বলবো। অবশ্যই একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। ছোট্ট একটা বিরতি নিয়ে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের আড্ডার আর অল্প কিছু সময়ই বাকি আছে। এই সময়ই কেন যেন ভিড় করে আমাদের লেডিস ক্লাবের সকল নারীরা চলে এসেছেন। আরও একটু আগে আসলে আরেকটু ভালো করে আড্ডা দিতে পারতাম, তবে যেহেতু সবাই শেষ মুহূর্তে এসে যুক্ত হয়েছেন, একটু করে আড্ডা দেবো। সোনিয়া আপুর কাছে আসতে চাই। সোনিয়া আপু, আপনার কাছে এসে একটু জানতে চাই যে নিজেকে দেয়া সব থেকে ভালো পুরস্কার কোনটা ছিল? পুরস্কৃত নিজেকে করা হয়েছে কিনা? শুভ সন্ধ্যা সবাইকে। আজকে লেটে জয়েন হতে পারলাম, তারপরেও আল্লাহর শুকরিয়া। যাই হোক, আমার কাছে মনে হয় যে প্রতিটা মানুষকে নিজেকে কিছু পুরস্কার করতে হয়। আমি আমার প্রতি বছর, আমি যখন থেকে অ্যাকচুয়ালি বিজনেস শুরু করেছি তখন থেকে আমার নিজের ইনকামের টাকা অল্প অল্প জমিয়ে আমি বছর শেষে আমি আমাকে পুরস্কৃত করতাম। যেমন আমি গোল্ড কিনি ছোট ছোট, মানে আমার যেমন ইনকাম, যেহেতু আমি অনেক বড় উদ্যোক্তা না, ছোটখাটো একজন উদ্যোক্তা, সেখান থেকে আমার অনেক ইনকাম না, ওই টাকা থেকে আমি অল্প অল্প করে জমিয়ে আমি আমাকে গিফট করি। আমার ভালো লাগে এই কথাটা। এবং সোনিয়া আপু, বড় গোল্ড কিনে লাভ হয় না, বড় গোল্ড তো আর প্রতিদিন পরা যায় না, ছোট গোল্ডই কেনা ভালো এবং প্রতিদিন পরা যায়। অনেক ধন্যবাদ সোনিয়া আপু। মিষ্টি আপুর কাছে আসি। নিজেকে পুরস্কৃত করার এই বিষয়টা নিয়ে ছোট করে 2 লাইন করে শুনবো, কাউকেই অনেক বেশি সময় আজকে দিতে পারছি না। মিষ্টি আপু, নিজেকে পুরস্কৃত করা হয়েছে কোনো কারণে বা কি দিয়েছেন? ধন্যবাদ আপু, অনেক শুভেচ্ছা আপু। এত অল্প সময়ে কথা বলা যায় আপু? আমাদের জন্য আরেকটু সময় বাড়ান। 1 নাম্বার কথা, আপনারা আরো একটু আগে আসবেন, আর আপনারা একটু শুরুর দিকে আসবেন বেশি করে। আপু অনেক 6টা থেকে বসে আছি আপু, যুক্ত হতে পারছিলাম না। ও আচ্ছা, টেকনিক্যাল ইস্যু ছিল তাহলে। ঠিক আছে ওকে আপু। নিজের পুরস্কৃত অবশ্যই আমাদের করা উচিত। আমি প্রতিনিয়ত নিজেকে পুরস্কৃত করি আমার যে সামর্থ্য অনুযায়ী। আমি কখনো নিজেকে ঠকতে দেই না। আমার আরাম, আমার আয়েশ, আমার আনন্দ, আমার ভালোবাসা, আর সবাইকে নিয়ে ফুর্তি করতে খুব ভালোবাসি। আমি মনে করি এটা আমাদের ছোট্ট জীবনে খুব দরকার। ধন্যবাদ। বাহ, সুন্দর। আমি এবার একটু আমাদের হোসনারা আপুর কাছে আসি, তার মাইকটা আনমিউট করা আছে। হোসনারা আপু, আপনার কাছে এসে জানতে চাই যে আপু নিজেকে কিছু কিনে দেওয়া হয় কিনা, নাকি শুধু মানুষের জন্যই করে যান? ধন্যবাদ আপু। এত কম সময় কিভাবে কথা বলবো? বলুন। মায়াবী কন্যা অনেকদিন পর আসছে। হ্যাঁ, আবারও কালকে আসবো, আগামীকালও আমার সাথে গল্প করবেন। আমি যখন আপনার অর্ডারই করতাম তখন আমি সবার জন্য কিনতাম, সবার জন্য কেনার পরে তারপরে আমি আমার জন্য কিনতাম ছোটখাটো জিনিস। আমার তো ছোট জিনিসের মধ্যে সুন্দর ওইটা বেশি খুঁজি আমি, একটু রুচিশীল জিনিস, ছোট একটা কানের টপ বা একটা গলার বা আপনার একটা 3 পিস, এই ধরনের, এর চেয়ে বেশি কিছু না। বাহ, ছোট্ট চাওয়া, নারীদের আসলে একটুই চাওয়া। অনেক ধন্যবাদ হোসনারা আপু। নাহিদা, নেলি আপুর কাছে আসতে চাই। নাহিদা, নেলি আপু, আজকের বিষয়টা নিয়ে সবার কাছ থেকেই একই প্রশ্ন, নিজেকে কি পুরস্কার দিয়েছেন সেটা শুনতে চাই। নেলি আপু, আনমিউট করে বলবেন। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। ঝুমুর আপু অভিনন্দন।
আসলে সুযোগ পেলে মাঝে মধ্যে টুকটাক পুরস্কৃত করি, এই যেমন টুকটাক সবাইকে কিনে দিয়ে যদি সুযোগ থাকে নিজে করি, তো সবাইকে দেওয়ার পর যদি নিজে পারি তাহলে নিজেকে পুরস্কৃত করি, ওটাতেই খুশি থাকি। বাহ, তরু আপুর কাছে আসতে চাই। তরু আপু, নিজেকে পুরস্কার দেওয়ার বিষয়টাই জানতে চাই, কিংবা কেউ যখন পুরস্কার না দেয় এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যে নিজেকে নিজে একটা গান শুনিয়ে পুরস্কার দিয়ে দিলেন? আপু আমাকে বলছেন? তরু আপু, জি জি, ধন্যবাদ আপু। হ্যাঁ ধন্যবাদ আপু। আসলে আপু আমরা সবাই সবার জন্য করি, নিজের জন্য কিছু করি না। সেটা কিছু উপহার দেওয়া বা নিজেকে ভালো রাখা, নিজেকে ভালোবাসা, এটাও কিন্তু এক ধরনের পুরস্কার। তো আমি মনে করি মানুষের জন্য কিছু করার পাশাপাশি নিজেকেও নিজের জন্য কিছু করা উচিত, তাহলে কিন্তু মানুষের জন্য করা হবে আর নিজেকেও ভালো রাখা যাবে, আর নিজেকে ভালো রাখলে পরিবারকেও ভালো রাখা যাবে। বাহ, সুন্দর সুন্দর করে বললেন রুমা আপু। তরু আপু, রুমা আপুর কাছে আসতে চাই। রুমা আপু একটু বাইরে আছে, তাই তাকে একটু জিজ্ঞেস করে ফ্রি করে দিই। রুমা আপু, আপনার কাছেও একই প্রশ্ন, আনমিউট করে বলতে পারেন কিনা একটু চেষ্টা করেন। রুমা আপু, রুমা আপু আনমিউট। হ্যাঁ আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা আপু। ঝুমুর আপুকে অনেক অভিনন্দন, ওখানে দেখে অনেক ভালো লাগছে। তোমাকে অনেকদিন পর দেখলাম। আসলে নিজেকে নিজে পুরস্কৃত করা উচিত, নিজের জন্য হলেও। কারণ হচ্ছে কখন কি আমাকে পুরস্কৃত করবে তার জন্য বসে থাকবো তা না। মানে কোনো জায়গায় গেলাম আমি নিজের জন্য কিনি এবং সবার জন্যই কিনি, আমার জন্য বাদ দিয়ে আমি কখনো কারোর জন্য কিনি না, সবার জন্য একসাথে কিনি। সুন্দর সুন্দর, খুবই ভালো অভ্যাস। আমাকে গিফট দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। হাসিনা আপুর কাছে আসি। হাসিনা আপু, নিজেকে কিনে দেওয়া কোনো একটা পুরস্কার নিয়ে শুনি, ছোট্ট করে শুনবো। হাসিনা আপু। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। সেই আড্ডা অনেক দিন পর। স্টুডিওর দুই আপুকে অভিনন্দন, আর ঝুমুর আপুকে দেখে তো অবশ্যই অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ হাসিনা আপু। তো যাই হোক আপু, নিজেকে যে পুরস্কৃত করাটা, এটা হচ্ছে ছোট্ট একটা ফুল দিয়েও করা যায়, এক কাপ মজা করে আনন্দ নিয়ে চা খেয়েও করা যায়, ছোট্ট একটা জামা গিফট করেও করা যায়, একটা কপালে একটা টিপ পরেও নিজের মতো করে আনন্দ নিয়ে বসে করা যায়। এরকম গিফট গুলি করা উচিত সময় সুযোগ বুঝে নিজেকে। অনেক ধন্যবাদ হাসিনা আপু। মমি আপুর কাছে শুনি একই বিষয় নিয়ে। মমি আপু আনমিউট করবেন। শুভ সন্ধ্যা আপু, অনেকদিন পর দেখলাম। আসলে আমিও আপনাদেরকে অনেকদিন পর দেখলাম। জি আপু, বলবো নাকি? জি জি বলুন বলুন, সময় নেই, তাড়াতাড়ি বলুন। আজকের বিষয়টা আপু অনেক সুন্দর। আমিও নিজেকে অনেক ভালোবাসি আর সবসময় নিজেকে পুরস্কৃত করার চেষ্টা করি। ওই যে হাসিনা আপুর মতো যে একটা টিপ পরে হলেও করতে পারি, সবকিছু দিয়েই করতে পারি। এই তো আপু, আর কি বলবো। এটাই, নিজেকে মাঝে মাঝে কিছু কিনে দেবেন অবশ্যই, এবং নিজেদের বিষয়ে সচেতন হওয়াটাও নিজেকে দেয়া একটা বেশ চমৎকার পুরস্কার। আজ কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউতে নারীরা জড়ো হয়েছে নিজেদের সম অধিকার দাবি আদায় করতে, এবং অনেক অনেক অসংখ্য নারীদের সাথে সাথে অনেক পুরুষরাও কিন্তু সেটার সাথে জোট বেঁধে তাদের পাশে দাঁড়িয়েছেন। এবং লেডিস ক্লাব থেকেও আমরা সংগতি জানাচ্ছি, নারী অধিকার এবং সমতা যাতে প্রতিষ্ঠা হয় সেই বিষয়টাই আমরাও অবশ্যই আপনাদের পাশে আছি। এখন কয়েকজন নারী আমরা এখানে বসে আছি, আমরা মানসিকভাবে অবশ্যই সেখানে আছি, এবং আমরা যাতে নারীরা ভালো থাকতে পারে, নারীদের অধিকার নিয়ে কখনোই পথে নামতে না হয়, সেই বৈষম্যের শিকার যাতে নারীরা কখনোই না হয়, সেই সময়টা থেকে আমরা বেরিয়ে আসতে চাই, এবং সেই সময়টা নিয়ে আরও বেশি কথা হোক, আমরা সোচ্চার হই, এবং নিজের অধিকার সম্পর্কে জানাটাও কিন্তু নিজের জন্য একটা গিফট, রাইট? জি। একেবারেই শেষ দিকে কুইন আপু এসে জানতে চাই একটু নারীদের উদ্দেশ্যেই যদি নিজেকে পুরস্কৃত করবার ব্যাপারে এবং অনুপ্রেরণামূলক যদি কিছু বলতে চান আমাদের দর্শক বন্ধু যারা আছেন তাদের উদ্দেশ্যে। আমি একটা কথা বলে শেষ করব, নিজেকে পুরস্কৃত করার বিষয়টা শুধু সাবজেক্টিভ না, একটা শাড়ি কিনে দিলাম, একটা বই কিনে দিলাম, সেটা না। নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখাটাও নিজেকে পুরস্কৃত করা। সেটার জন্য যদি কোনো টক্সিক সম্পর্ক থেকে আমাদের বের হতে হয়, টক্সিক মানুষের কাছ থেকে আমাদের দূরত্ব বজায় রাখতে হয়, সেটাও নিজেকে পুরস্কৃত করার একটা মাধ্যম। সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপু আপনাকেও, এবং ঝুমুর আপুর কাছেও আসতে চাই। ঝুমুর আপু, আমাদের সব বন্ধুদের জন্য যারাই ওই যে থেমে যাওয়ার কথা বলছিলেন, যে অনেকে একটুখানি অবহেলাতেই মনে হয় যে আমি আর এগোতে পারবো না, থেমে যাব, বা আমার লোকে কি বলবে, সেই ক্ষেত্রে অনেকে ভয় পান। তো এই সকল নারী বন্ধু, আপনারই বন্ধু অবশ্যই, যেসব নারীরা এখন হতচকিত অবস্থায় বা কষ্ট নিয়ে আছেন, তাদের উদ্দেশ্যে
কিছু বলুন। হ্যাঁ, আমি সবার আগে আমার জুম আড্ডা ফ্রেন্ডদেরকে ধন্যবাদ জানাই। আর অবশ্যই আপু, প্রত্যেকটা নারীকেই এগিয়ে যেতে হবে। আর তারা আমি যেমন এগিয়ে গিয়েছি সবার পিছনের কথা ফেলে, সব নারীদেরকে একইভাবে আমি বলি, বারবার বলতেছি যে তারা নিজের পায়ে দাঁড়াক, আত্মনির্ভরশীল হোক, না হলে পিছিয়ে থাকবে, নানান কটু কথা বলবে। এবং সামনের দিনে আপনার যে কাজের আত্মবিশ্বাস, সম্মান, ভালোবাসা, নিজেকে ভালোবাসতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে। এবং আপনি যে নিজের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, সেখানে নারীদের কর্মসংস্থান নিয়ে আপনি কিছু ভাবছেন কিনা, যে সামনের দিনে আমি আরো নারীদের কর্মসংস্থান করব? আমি তো এখনো অত বড় উদ্যোক্তা হইনি, এটা তো আমার মাথায় আছে। আমি চাই যে অবহেলা নারীগুলো আমার, অবশ্যই আমি তাদেরকে প্রাধান্য দিব, এটা আমার অনেক দিনের শখ। এবং আমি একটু তক্ষশিলা শিক্ষিকাদের সম্পর্কেও জানতে চাই, সেখানে নারীদের অবস্থা কেমন? সেখানে তক্ষশিলায় আমরা 17 জনের একটা টিম কাজ করছি, তার মধ্যে 16 জন নারী। তাই নারীদের একটা সুন্দর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তক্ষশিলায়, এবং অভয়ে নির্ভয়ে সবাই সেখানে কাজ করে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে বেশি নারীদের প্রতি ঝুঁকে থাকার আলাদা কোনো কারণ ছিল কিনা, কি মাইন্ডসেটে এটা করা? না, এটা যেহেতু শিশুদের নিয়ে কাজ, এবং আমি বলেছি যে একদম 3+ এজে শিশুদেরকে নিয়ে আমার কাজ করা হয়, আমার মনে হয় যে একজন নারী যেভাবে একজন শিশুর রক্ষণাবেক্ষণ করতে পারে, শিশুর সাইকোলজিটা বুঝতে পারে, একজন পুরুষের হয়তোবা সেটা বুঝতে একটু সমস্যা হলেও হতে পারে। তো এই জায়গা থেকেও আসলে শিশু বান্ধব একটা পরিবেশ আমরা গঠন করেছি, এবং নারীদের সুযোগ দেওয়ার বিষয় তো এখানে অবশ্যই, নারীদের অভয়ারণ্য বলা যায় তক্ষশিলাকে। সব কিছু মিলিয়ে আসলে নারী সহকর্মীদের নিয়ে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বাহ, চমৎকার একটা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন যেখানে নারীরা কিনা কাজের সুযোগ পাচ্ছেন, এবং কোনো নারী যদি আগ্রহী হয় আপনাদের সাথে কাজ করতে, সেক্ষেত্রে কেমন সুযোগ রয়েছে? সেক্ষেত্রে তক্ষশিলার নিজস্ব যে ইমেইল আইডি তক্ষশিলা@gmail.com, সেখানে সিভি দিতে হয়। যদি আমি এলিজিবল মনে করি অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করব। অনেক ধন্যবাদ। ফারহানা নার্গিস আপু অনেকক্ষণ সে আগে এসেছে, কিন্তু তাকে এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না। নার্গিস আপু ছোট্ট করে একটু কিছু বলতে চান নাকি? একদম ছোট্ট করে এক লাইন। নিজেকে কি পুরস্কার দিয়েছেন সেটা শুনি। নিজেকে পুরস্কৃত করা, অবশ্যই পুরস্কার পেতে তো অবশ্যই খুব ভালো লাগে, আর নিজেকে যদি পুরস্কার দেওয়া যায় তো আরো অনেক বেশি ভালো। কিন্তু ওভাবে তো আর নিজেকে পুরস্কৃত করা যায় না, সবার বাহবাটাই এই অন্যের কাছ থেকে নেওয়াটা পাওয়াটাই সবচেয়ে বেশি মুখ্য। এই বাহবা দিয়েই আমরা আসলে অনেক নারীরা খুশি হয়ে যাই। আর নার্গিস আপু অনেক ধন্যবাদ, এবং যে দুজন এসে আমাদের লেডিস ক্লাব আলোকিত করলেন, দুজনকে অনেক ধন্যবাদ। আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আমাদের যে গ্রুপটা আছে নেক্সাস লেডিস ক্লাব, সেই গ্রুপে অসংখ্য নারীরা আছেন, সেখানে নিজেরা লেখালেখি করবেন, গল্প করবেন, সেই প্ল্যাটফর্মটা আমাদের তৈরি করে দেওয়া আছে, যাতে জুমের সকল নারী বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে নারীর মানসিক স্বাস্থ্য যাতে মানে ঠিকঠাক থাকে, এবং সেই দিকে নজরদারি করাটা যে কত বেশি প্রয়োজন, সেই বিষয় নিয়ে বেশি বেশি কথা বলুন, জানুন, নিজেকে নিজের সময় দিন, সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।